ওই যে সান্ডা মাহফুজ নামে যে একটা ভাবির ছেলে আছে, আমার ভাবির পোলা, যারা গাল ফুলে ফুটবল হয়ে গেছে, পেট ফুলে মোটামুটি আহ দুম্বা হয়ে গেছে, সে ভাবির পোলা সান্ডা মাহফুজ বলতেছে আমি তো বিদেশে চলে যাবো, আমি তো নির্বাচন করবো না। পরক্ষণে খবর দেখি তার ছোট ভাই ইলেকশন করাবে। মানে এই যে মোহ, এই মোহ রাজনীতিতে বিপ্লবে তো মোহ থাকলে হবে না। তারা যা সুবিধা নেওয়ার তারা নিয়েছে। আবার অনেক আমার ভাবির কন্যারাও বলেছে তারাও নির্বাচন করবে না, বিদেশে চলে যাবে। কেউ বলেছে নির্বাচন করবে। আপনি দেখেন 36 দিনে কোনো দিন রাজনীতিবিদ হয় না। একটা মায়ের পেটে সন্তান জন্ম নিতে, একটা শিশু জন্ম নিতে সদ্য ভূমিষ্ঠ শিশু হইতেও 9 মাস সময় লাগে। এরা 36 দিনের রাজনীতিবিদ, কেউ 1 সপ্তাহ রাজনীতিবিদ, কেউ জুম্মায় 1 জুম্মা রাজনীতিবিদ, তারা হয়ে গেছে এখন জাতীয় নেতা। তার জন্যই দেখবেন এরা সকালবেলা বিএনপির কোলে, বিকেল বেলা জামাতের কোলে, সন্ধ্যাবেলা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার কোলে, আবার রাতের বেলা এম্বাসির কোলে গিয়ে বসে। কারণ তাদের কোনো ভিত্তি নেই। আপনি যে আন্দোলনের কোনো আদর্শ থাকে না, সে আন্দোলন তো ভিত্তি থাকবে না। এরা আসছিল চাকরি নিতে এসে আমি আপনার চ্যানেলে আসলাম কথা বলতে, ইউটিউব চ্যানেলে। এখন আমি যদি টিভির চ্যানেলে মালিক হয়ে যাই, হয়তো পাগল হয়ে যাবো, উন্মাদ হয়ে যাবো। বিষয়টা এরকম, তারা আসছিল চাকরি নিতে। যেমন আমি আপনার এখানে আসছি কথা বলতে আসলে যদি আমি টিভি চ্যানেলে মালিক বনে যাই, আমার মুই কি হনুরে ভাব চলে আসবে। তারপরও আমার যেহেতু বয়ের একটা ম্যাচিউরিটি আছে, হয়তো নাও আসতে পারে, কথার কথা, কিন্তু আসার সম্ভাবনা 95%। আর এরা তো হলো দুধের বাচ্চা। এদের হাতে আপনি যা দিয়েছেন ক্ষমতা, উরি বাপরে বাপ, একটা চাকরির বয়স নির্ধারণ করতে আসছে, চাকরি পাবে কিনা জানতো না। চাকরি নিতে এসে তারা ক্ষমতার অংশ হয়ে গেছে, তারা মন্ত্রী হয়ে গেছে, বা মন্ত্রী সমান, মাদ্রাসা এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন মাদ্রাসা সমমান, শিক্ষা সমমান, এরকম একটা মন্ত্রী সমমানে মন্ত্রী হয়ে গেছে। শুধু মন্ত্রী হলেও চলতো। এমন মন্ত্রী তারা, এমন ক্ষমতাবান তারা, আমার এই ভাবির পোলারা এতই ক্ষমতাবান যে তারা ধরাকে সরাগান করে। তারা যাহা বলে তাহাই হয়, যদি সেই কুখ্যাত স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী শাখা চৌধুরী ভাষায় বলতে হয় যে কুত্তায় লেজ নাড়ায়, কিন্তু এদের বেলায় লেজে কুত্তা নাড়ায়। আপনি দেখবেন এরা সকালবেলা ডিসি ট্রান্সফার করে, বিকেল বেলা সচিব ট্রান্সফার করে, অথচ এদের আব্বারা চাপরাশি হওয়ার যোগ্যতা নাই একজন সচিবের। কিন্তু তারা এমন কিছু আচরণ করেছে মন্ত্রিত্ব পেয়ে, পাবলিক তো তাদের মুখোশ অর্ধেক পাবলিক খুলে দিয়েছে, তারা নিজেরাও খুলে দিয়েছে। তার জন্য তারা এখন হতাশ। বিশেষ করে স্পেশালি তারেক রহমান আসার পরে তারা বুঝে ফেলছেন তাদের চাকরি নাই, যে কোনো সময় তাদের চাকরি ছেড়ে চলে যেতে হবে। নির্বাচন হবে কি হবে না সেটা পরে করছেন, কিন্তু পাবলিকও বুঝে গেছে এরা কিছুই না, এরা বুঝে গেছে তারা কিছুই ছিল না। তার জন্যই দেখেন এখন হাদির, ওই যে পাখি বাদির ছেলে হাদির ভাই নাকি হাদির সদস্যদের বলতেছিনি যে হাদিকে ভুলে যাবেন না, মিডিয়া এখনই ভুলে গেছে। এদের মিডিয়া কভারেজ দিয়ে এদের সুপারস্টার বানিয়ে দেওয়া হয়েছে। আসলে তারা সুপারস্টার তো দূরের কথা, ওই যে ছোটবেলা পোলা পানে মফসলে গ্রামের ছেলেরা ওই স্টার সিগারেট খুলতে তাস খেলতো, এমনি মানে চাকি খেলতো, ওইটার যোগ্যতা এদের। একটা খোলা সিগারেটের সমান তাদের যোগ্যতা নেই, ক্ষমতা নেই, পরিস্থিতি নেই, কিন্তু এদের সুপারস্টার বানিয়ে দিয়েছে। তো এরা তো যেমন ভাবে ফুলবেন তেমনি তো ফেটে যাবে। এরা সেই যে আমরা ছোটবেলায় ক্লাস 4 নাকি 5 পড়েছিলাম ইংরেজি গল্পটা, যে দা ফ্রগ, কোন ক্লাসে পড়ছে এখন মনে নাই। তো দা ফ্রগের মতো গরু দেখে তোরা আগে পেট ফুলতেছে, আওয়ামী লীগের সামনে এরা পেট ফুলতেছিল, ব্যাঙের ফুলতে হতো পেট ফেটে গেছে। এরা এখন দুর্নীতি করে হোক, ক্ষমতার ভারে হোক, এদের পেট ফেটে গেছে, তাই এরা বিভিন্ন আশ্রয় খুঁজতেছে। যাদের পেট ফাটে নাই এখন এরা ভাগবে, কারণ হলো কি জানেন, এটাই স্বাভাবিক। কারণ এই দেশে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা এখন তাদের অর্জন করেই নাই তারা কেউ। তো এরা কেন থাকবে? এরা ভয়ে যাবে, লোভে যাবে। আপনি দেখেন যখন শেখ হাসিনা বললেন যে আমি কি রাজাকারের নাতি, পুতিদের জন্য কিছু করবে, স্লোগান দিল তারা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। আমরা যখন এই স্লোগানটাকে ছাই দিয়ে ধরলাম, আওয়ামী লীগের কেউ কেউ ধরলো, তখন তারা আর একটা কাটপিস জোগাড় করে দিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার। মানে ওখানে গ্যাপ দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই হাদি, এই পাখিবাদের পোলা হাদি, যার নামের একটা বিশেষ বিশেষণ আছে, এটা আমি আপনার সম্মানার্থে, আপনার চ্যানেলের সম্মানার্থে উচ্চারণ করতে পারতেছি না। সেই মহিলাদের প্রাইভেট পার্টস হলো তার ট্রেডমার্ক, যার মুখের ভাষা। সেই হাদি কি বললো যে 24 তো আনাই হয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সে নাকি বাংলাদেশের সুপারস্টার। শুনেন, এই বাংলাদেশ কোনোদিনও মুক্তিযুদ্ধের বাইরের কোনো শক্তিকে গ্রহণ করে নাই, করবেও না। সাময়িক ঝড় এসেছে, তুফান এসেছে, হয়তো কিছু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হবে। আমি মনে করি যা ঘটে ভালোর জন্যই ঘটে। সেই জন্য হিন্দি উর্দুতে একটা শায়র আছে যে इंसान की जिंदगी में बहुत उथल पुथल होता है, बहुत गलत भी होता है,
লেকিন কাবি কাবি এ গলত আচ্ছা ভি লাকে আতে হ্যায়। আমার মনে হয় 5ই আগস্টের যে ভুল, যে ক্ষতি বাংলাদেশে হয়েছে, সম্ভবত সেটা সামনের দিকে অবশ্যই ভালো হবে। তা না হলে আপনি দেখেন 1.5 বছর হয় নাই, 18 মাস কিন্তু হয় নাই, 16 মাস বা 17 মাস আমার ভাবির পোলারা, আমার ভাবির কন্যারা, আমার ভাবির মাইয়ারা যার যার মতো ভাগা শুরু করেছে। জাহাজ না, এদের জাহাজ না ডুবতে পালানো শুরু করেছে। তাহলে জাহাজ যখন ডুবা শুরু হবে তাহলে তো খুঁজে পাওয়া যাবে না। এটাই স্বাভাবিক। বাংলাদেশের জনগণ তাদের গ্রহণ করে নাই, পৃথিবীও তাদের গ্রহণ করে নাই। সবাই জানতো যে এদের পরিণতি এই হবে, তবে এত তাড়াতাড়ি হবে। কেউ কেউ বলছে তাড়াতাড়ি হইলো, আমি বললাম না, এই 16-17 মাসে বেশি হয়ে গেছে। বিএনপি এবং আওয়ামী লীগের মতো দুটি বৃহত্তর দল থাকতে এই সমস্ত এদের কিসের সাথে তুলনা করবো? এদের তেলা পোকার সাথে তুলনা করবো নাকি ওই যে উই পোকার সাথে তুলনা করবো? আমি বুঝতে পারতেছি না। এরা যে 16 মাস 17 মাস ছিল, এটাই আমার কাছে অনেক বেশি। তবে তাদের পতন অনিবার্য ছিল, এটা ঘটবেই, এবং সামনে যে এদের কি পরিণতি হবে সেটা দেখতে পাবে। একটু পেছনে যাই আমরা আমরা যখন এই 5ই আগস্টের পরে যখন সরকার ফর্ম করা হচ্ছে, তখন সেনাবাহিনী প্রধান একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, এবং সেনাবাহিনী প্রধান জানলেন এদের সাথে সবচেয়ে ভালো যোগাযোগ হচ্ছে আসিফ নজরুলের। ওই সেনাবাহিনী প্রধান বললেন আসিফ নজরুলকে এদেরকে নিয়ে আসতে। আসিফ নজরুল তাদেরকে নিয়ে আসলো, এবং নিয়ে আসার পরে তারা ঠিক করে দিল গভর্নমেন্ট কে কে আসবে না আসবে। তারা একটা ফরম্যাট দিল। তারপর ইউনূস সাহেব এসে ফরম্যাট দিলেন। ইউনূস সাহেব এদেরকে নিউ ইয়র্কে নিয়ে গেলেন, মাস্টার মাইন্ডের পরিচয় করে দিলেন। ইউনূস সাহেব আজকে তাদের সাথে নাই, এটা স্পষ্ট। আসিফ নজরুল আছে কিনা এটা স্পষ্ট। এইটা কি গোড়ায় গলদ দিয়ে শুরু হয়েছিল এইভাবে? এদের কোনো গার্জিয়ান নেই, এদের কোনো প্যারেন্টস নাই, এদের কোনো উপদেষ্টা নাই, বা উপদেশ থাকতে পারে না কেউ তাদের সঙ্গে। ফলে এদের পেছনে কেউ না কেউ তো ছিল। এরা তো কারো না কারো, আমি তো বলি ডক্টর ইউনূসও কিন্তু কিছুই না। সেইখানে কয়েকটি বিশেষ দেশের একটি পরাশক্তির তারা কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। ওই কাজের লোকেরা আবার সাপ কামলা রাখছিল আমার ভাবির পোলাদের। আপনি দেখেছেন যে এই 4 তারিখে 4 আগস্টে আপনি যে মিছিলগুলো দেখেছেন, 3 তারিখ 2 তারিখ মানে তার আগের আপনি মিছিলগুলো দেখেন, তারা কারা? তারা ছাত্র ছিল কিনা? অধিকাংশ ছিল শিবিরের ম্যাচের, এদের শিবিরের ম্যাচ থেকে আসা। আমরা সতর্ক করেছি, কেউ একটা গুরুত্ব দেয়নি। আপনি দেখতে পারবেন এদের চেহারাগুলো দেখেন, বেশভূষা দেখেন, কথা এমনকি তখনকার কথা বাদ, এখনই দেখেন এখনকার বেশভূষাগুলো দেখেন, যে এরা যে কারো কাজের লোক হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এরা যদি কাজের লোক হয়ে ব্যবহৃত হইতো তাও এখানে কথা ছিল। এরা কামলা দিছে, এরা কামলা দিয়েছে। বড় কামলাকে ইউনূস সাহেব, আর ওই যে কিছু কামলা ছিল $29 মিলিয়ন বলা হয়, আসলে 29 মিলিয়ন না 29 বিলিয়ন তা আমরা জানি না, কারণ সরকার তো আর সব স্বীকার করে না। কোনো সরকার তো 29 মিলিয়ন যখন স্বীকার করেছে, $29 মিলিয়ন দিয়ে কি একটি দেশের সরকার পালানো যায়? এত সহজ না। তো যদি পালানো যেত তাহলে তো বিএনপি বহু আগে আওয়ামী লীগকে সরকার থেকে ফেলে দিত। জামাতের তো 6টা ব্যাংক ছিল, এখন তারা 6টা ব্যাংক দখল করে আছে। এছাড়াও তাদের ব্যাংক, মধ্যপ্রাচ্যের জাকাত পেত্রা তো আছেই, সরকার ফেলে দিত পারে নাই। কেন পারে নাই? $29 মিলিয়ন হয়নি। অনেক লেনদেন হয়েছে, অনেক হিসাব নিকাশ হয়েছে। সুতরাং এরা, আপনি যে কথাটা বললেন যে এদের গার্ডিয়ান ছিল কেন, এদের গার্ডিয়ান এরা দেখে নাই। অর্থাৎ এরা হচ্ছে সেই পুত্র, সেই কন্যা যারা তার পিতাকে কখনো দেখে নাই এবং কোনোদিনও দেখবে না। এরা বেঘরে মারা যাবে। কারণ আপনি যখন আগেই বলছি যে কোনো আদর্শ ছাড়া লড়াইটা হবে আদর্শের। এই যে আমি কথা বলতেছি, আমার একটা আদর্শ আছে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি। তাদের জিজ্ঞেস করেন তাদের আদর্শ কি, তারা বলতে পারবে না। ওই একটা শব্দ যোগ করে দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদ। এই বদমাইশি মানুষ বুঝে, এটা তো দর্শন না, এটা হলো একটা আন্দোলনের অংশ হইতে পারে যে ভারত আপনার উপরে বা কোনো দেশ আপনার উপর আধিপত্য দেখাচ্ছে তার বিরুদ্ধে। এটা তার আদর্শ হইল না। এদের আদর্শ কি? আপনি বলেন, এনসিপি কে বলেন তার আদর্শ কি? আপনি তথাকথিত এনসিপি, বৈষম্য বিরোধী এবি পার্টি, সিপি পার্টি, এদের বলেন তোমার আদর্শ কি? এদের যে আদর্শ তারা দেখিয়ে দিয়েছে, তারা চলে গেছে। ওই যে তারা চলে গেছে 30টি আসন নিয়ে জামাতের কাছে চলে গেছে। আবার কি সুন্দর বলে, আমাদের সাথে তাদের আদর্শের মিল নাই, আমরা একসাথে থাকতে পারি, মানে আদা খাবো আদার ঝোল খাবো না, বিষয়টা এরকম আর কি। আমরা দুইজনে বিয়াই হবো, কিন্তু বলবো না 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 না, বাড়ি বাইরের সাথে তো আমার আদর্শের মিল নেই। আদর্শের মিল নাই তো বিয়াই হইলা কেমনে? বিয়াই তো এমনি হয় না, কারণ চোরে চোরে তো মাস্তুদ ভাই, এক চোরেই তো বিয়ে করে আরেক চোরার শালি, তাই না? চোরে চোরে হালি, এক চোরা বিয়ে করে আরেক চোরার শালি। এরা যে এই যে শেখ হাসিনা বলেছেন এবং আমরাও বলেছি যে এগুলো সব জামাতি গ্যাং, শিবিরের গ্যাং, এখন প্রমাণ হয়ে গেছে। তো তারা জানে যে বিএনপি তো আসলে তাদের একটা আসতো না, সাদিফা না বিএনপি, তার জন্য চলে গেছে জামাতে, এমন না। কিন্তু কেউ কেউ বলতেছে আসলে তা না, কারণ এরা হচ্ছে ডাইরেক্ট জামাতের সন্তান, তাই জামাতের কোলে উঠে গেছে। এদের অভিভাবক, এদের ছায়া অভিভাবক ছিল হলো জামাত, তার জন্য তো স্লোগান দিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। একটা স্লোগান দেখেন যে তাদের বাংলাদেশের
মাটি মানুষের সাথে মিল আছে কিনা। একটা স্লোগান দিয়েছিল তারা শুরুতে, বঙ্গবন্ধুর পক্ষে স্লোগান দিয়েছে, পতাকা, বাংলাদেশের পতাকা এনে 32 নম্বর জ্বালিয়ে দেয়, মুক্তিযুদ্ধের ভাস্কর্য জ্বালিয়ে দেয়, মুক্তিযুদ্ধের যতগুলো স্মারক ছিল সব ভেঙে ফেলে। এগুলো কারা? আমরা তো এগুলো বুঝি। তো এরা আসলে ওই এমন বিপ্লব করেছে, তথাকথিত এমন আন্দোলন করেছে যেটা কোনো মা বাপ নাই, কারণ তারা তো নিজেরাই জানতো না। আপনিই বলেন, এদের সাথে এদের যে কোনো আন্দোলনে 90-এর গণ অভ্যুত্থান কারা ঘটিয়েছে, আমরা তাদের নেতাদের চিনি, কারা তাদের বিহাইন্ড ছিল তাদের সবার নাম জানে, কোনো বিতর্ক নেই। 90-এর গণ অভ্যুত্থানে বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, বাম রাজনীতির যে একটা জোট হয়েছিল, তাদের 13 জন মিলে 13 জন আন্দোলনের নেতৃত্ব ছিল, বিহাইন্ড দ্য স্ক্রিনে ছিল বিএনপি, আওয়ামী লীগ। কই তখন তো এত অন্ধকার ছিল না বাংলাদেশের জনগণ। এখন এদের জিজ্ঞাসা করেন তোমার নেতাকে, যে সান্ডা মাহফুজকে আমেরিকা নিয়ে পরিচয় করা ওকে চিনতো কে? সে কে? ডক্টর ইউনূসই বা কে, যার পাসপোর্ট বিদেশি, যার পাসপোর্ট নাই। এখানে যারা তথাকথিত যারা 24 জন নাকি 20 জন উপদেষ্টা পরিষদে আসছে, এদের তো 17 জন নাকি 19 জনের পাসপোর্টই নেই, কারো কারো পাসপোর্ট 3-4টা। তো এদের নিজেরই তো অস্তিত্ব ঠিক নাই, এদের নিজেরই তো পরিচয় নেই, এদের নিজেদেরই তো পরিচয় নেই। সুতরাং যারাই তথাকথিত আন্দোলন করেছে তারা কিভাবে পরিচয় দিবে যে অমুকের কথায় তমুকের কথায় আন্দোলন করেছে? এদের আব্বা যে পাকিস্তান ছিল আমরা দেখেছি, এদের খালু যে তুরস্ক ছিল আমরা দেখেছি, এদের প্রভু যে আমেরিকা ছিল আমরা দেখেছি। দিন যত যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে, কিন্তু এখন তাদের প্রভুরা নিজেরাই দৌড়ের উপর আছে, তাদের খালুরা তাদের আব্বারা নিজেই দৌড়ের উপর আছে। সুতরাং এরা বুঝতে পারছে এদের আর কোনো আশ্রয় নেই। বহু চেষ্টা করেছে ইউনুসকে দিয়ে, এই 16 মাস 17 মাস বহু অত্যাচার নিপীড়ন করে দেখলো যে না, আওয়ামী লীগকে ঠেকানো যাচ্ছে না, তখন তারেক রহমানকে বাংলাদেশে এনে দিল। এনে দেওয়ার পরে যা হবার তাই হলো, আর বেকার হয়ে গেছে। এদের অভিভাবকের নামও বলতে পারবেন। ওই একটা সবেদন নির্মূল ছিল হাদির লাশ, সেই হাদির লাশের রাজনীতিকেও বিএনপি গিলে খেয়ে ফেলেছে। মানে জামাতের সব কৌশলের উপরে আচির উপর আচি ধরা আর কি, আচির উপর আচি ধরেছে তারেক রহমান। হাদির কেস এরা গিলে খেয়ে ফেলেছে। আপনি দেখবেন আর কিছুই থাকবে না। এই নির্বাচনের পরে হাদির নামই কেউ নিবে না। এই নির্বাচনের আগের মানে নির্বাচনের দিনও কেউ নিবে না। নির্বাচন যদি 12 তারিখ হয়, যদি হয় 11 তারিখ থেকে হাদি বাংলাদেশ থেকে মিশে যাবে, কারণ এটা এতদিন আলোচনা হয়েছে, এটাই বেশি। তো এদের যেহেতু অভিভাবক ছিল না, এদের পিতা, অর্থাৎ সোজা কথা মানে এরা এমন পুত্র এমন কন্যা যে তার বাবাকে চিনে না, যে তার মাকে চিনে না, বলতে পারবো না। আপনারা দেখেন জি, জামাত ইসলামী আমাদের বেশ কিছু সাংবাদিকদের দলে নিয়েছে, বেশ হিন্দু সাংবাদিককে দলে, আমরা খুব তাদেরকে ভালো চিনতাম, দলে নিয়েছে। তাদের একজনের টক শো দেখছিলাম আজকে দুপুর বেলা। তিনি না এই যে এনসিপি তে গেল, এখানে এটা নিয়ে যারা কথা বলছেন তাদের সমালোচনা করে বলছেন জামাতের সাথে আওয়ামী লীগ জোট করেছে, বিএনপি জোট করেছে, নানা পর্যন্ত ধরে এটা অপরাধ হবে কেন? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হাদির ব্যাপারে যে ইনকিলাব মঞ্চের যে সমাবেশগুলো শুরু হয়েছে, উনি সমাবেশগুলা খুব মানে করা হচ্ছে, এগুলো আরো বাড়বে একটা আভাস দিলেন। এবং 3 তারিখের দিকে নাকি 3 তারিখের দিকের পরিস্থিতি তৈরি হবে। উনি সব শেষে বললেন ইলেকশন তো হবে না, উনি সমস্ত হবে না, ইলেকশন হবে না, 3 তারিখের পরে নাকি এটা শেপ নেবে, ইলেকশন হবে না, ওইটা শেপ নেবে। আপনি কি মনে করেন ইলেকশন হবে? যখন বলতাম এতে নির্বাচন হবে না, তখন এরাই আমাদের গালাগালি করতো। আমরা যখন বললাম নির্বাচন হবে না, তখন এরা এই যে জামাতের দালালেরাই বলতো এরা তো নির্বাচন হবে না, নির্বাচন হতে দিবে না। কারণটা এখানে নিহিত, আমরা বারবার বলেছি। কারণ নির্বাচন হয়ে গেলে ইউনূস সাহেব বেকার, জামাতের আমির বেকার, হাদির আন্দোলন বেকার, এনসিপি গ্যাং ফেনসিপি গ্যাং, তাদের আর কভারেজ আপনি পাবেন না। বললাম তো, তফসিল ঘোষণা তো হয়েছে, তাতেই দেখেন উথাল পাথাল হয়ে গেছে। নির্বাচনী প্রচারণার মধ্যে এদের আপনি খুঁজে পাবেন না। যে লোক এটা বলেছে এরা জামাতের, ওই যে বললেন যে জামাতের টাকা খেয়ে জামাতের পক্ষে প্রপাগান্ডা করতেছে, কাজ হবে না। আমি তো বলেছি, আর সম্ভবত আপনার সামনে বলেছি, অন্যান্য জায়গায় তো বলেছি, যে বিএনপি যখন তালাক দিবে ডাইরেক্ট এই ইউনূসকে আর এই জামাতকে বাইন তালাক দিবে, এদের হাতে কিন্তু খুঁজে পাবেন আপনি। এদের যতই ব্যাংক থাকুক, যতই দাল, যতই পারমাণবিক বোমা, মানে ওই যে পারমাণবিক গোবিন্দ পারমাণবিক কিনুক, আর যে হিন্দু সাংবাদিক বলেন তারা কিনুক, যতই চরমনার পীরে হিন্দুদের দৌড়াদৌড়ি করুক, যতই তারা বলুক যে হরে কৃষ্ণ হরে বল, দাড়ি পাল্লা টেনে তোল, এই সমস্ত ফাইজলামি মানুষ তো বুঝে ফেলছে, রোজা পূজা এখন এক করে ফেলছে। আওয়ামী লীগ যখন মন্দিরে যাইতো, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ,